হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সায়েন্স আলফা ইকবাল স্যার। আজকে আমি যে টপিক নিয়ে হাজির হয়েছি শ্রেণী দশম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্সের পরিবেশের জন্য ভাবনা পার্ট নাম্বার 5। আজকে পঞ্চম নাম্বার পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি এর আগের পার্টগুলো তোমরা দেখেছো। আবার এই নতুন টপিক পার্ট নাম্বার 5 পরিবেশের জন্য ভাবনা, এই টপিক নিয়ে হাজির হয়েছি। চলো দেরি না করে আমরা এখন শুরু করছি। দেখো, আজকের টপিকে মূললি যেটা আলোচনা করব, যে সব টপিকগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে অচিরাচরিত শক্তি কী। এবার এই অচিরাচরিত শক্তির বৈশিষ্ট্য কী হবে সেইগুলো আলোচনা করব। আর বিকল্প শক্তির ব্যবহার, ঠিক আছে। অচিরাচরিতই শক্তি হচ্ছে বিকল্প শক্তি, তারপরে দেখো, এরপরে আমরা শিখব যে এই অচিরাচরিত শক্তির মধ্যে যেগুলো পড়ছে, প্রধানত কী কী পড়ছে? সৌরশক্তি, এই সৌরশক্তির ব্যবহার, তারপরে আসছে বায়ুশক্তি এবং বায়ুর শক্তির ব্যবহার, তারপরে দেখো ভূতাপ শক্তি এবং তার ব্যবহার। আরও যেমন শক্তি আছে, যেমন জোয়ার ভাটার শক্তি, খুব প্রচলিত নাম, এবং তার ব্যবহার। তারপরে দেখো বায়ু শক্তির ব্যবহার এবং বায়ু শক্তি এবং তার ব্যবহার। তারপর হচ্ছে দেখো বায়োগ্যাস, খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। বায়োগ্যাস এবং তার ব্যবহার। তো আজকের মেন টপিকগুলো আমি তোমাদের বলে দিলাম। 1 নম্বর হচ্ছে অচিরাচরিত শক্তি কী, তার বৈশিষ্ট্য কী, আর বিকল্প শক্তি কী। বিকল্প শক্তিগুলির মধ্যে যেগুলো পড়ছে সেগুলো হচ্ছে সৌরশক্তির ব্যবহার, বায়ু শক্তি তার ব্যবহার, ভূতাপ শক্তি কী, জোয়ার ভাটার শক্তি কী, বায়ু শক্তি কী ও তার ব্যবহার, আর বায়োগ্যাস এবং তার ব্যবহার। এই কয়েকটা শক্তি আমরা আজকে আলোচনা করব। যেহেতু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, আর একটা ক্লাস হলেই পরে তোমাদের কিন্তু এই টপিক, প্রথম যে এই দশম শ্রেণীর পরিবেশের জন্য ভাবনার এই যে টপিক, আর একটা ক্লাস করলেই, আর একটা পার্ট করলেই পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবার দেখো, প্রথম হচ্ছে কি অচিরাচরিত শক্তি কী, খুব ইম্পর্টেন্ট, এর সংজ্ঞাটা খুবই আছে। অচিরাচরিত শক্তি হচ্ছে এমন এক প্রকার শক্তি আমাদেরকে আনতে হবে যেগুলো ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হবে না, বরঞ্চ যেগুলো খনিজ পদার্থের সাথে, যেমন কয়লা, পেট্রোল, ডিজেল, এগুলোকে সঞ্চিত রাখবে, আর তার বিকল্প শক্তি হিসাবে যে শক্তি ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে দেখো, অনবীনকরণযোগ্য জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসাবে। অনবীনকরণযোগ্য কথার অর্থ হলো যাকে একবারই ব্যবহার করা যায়, দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। যেমন কয়লা, পেট্রোল, ডিজেল, এগুলো একবারই ব্যবহার করা যায়, তারপরে শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়। তো এই সব পদার্থের, যে এই সব খনিজ পদার্থগুলির পরিমাণ হচ্ছে নির্দিষ্ট। তো এইগুলোর শক্তি যেন শেষ না হয়ে যায় ভবিষ্যতের জন্য, তার বিকল্প শক্তি হিসাবে এক ধরনের শক্তি আমাদের ব্যবহার করতে হবে, যে আমাদের সমাজে অত প্রচলিত নেই, কিন্তু আমাদের প্রচলিত করতে হবে। নবীনকরণযোগ্য শক্তি সম্পদ দৈনন্দিন জীবনে প্রয়োজন অপেক্ষাকৃত কম ব্যবহৃত হয় এবং তাদের অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তি বলে। মানে যেগুলো নবীনকরণযোগ্য শক্তি, যেগুলো পুনরায় ব্যবহার করা যায়, যেমন জোয়ার ভাটার শক্তি আমরা পুনরায় ব্যবহার করতে পারি, তারপর সৌরশক্তি আমরা পুনরায় ব্যবহার করতে পারি। এই সব শক্তিগুলির আমরা ব্যবহার কম করে থাকি, কারণ সেখান থেকে এনার্জির পরিমাণ কম পাওয়া যায়।
কিন্তু কয়লা, পেট্রোল, ডিজেল এগুলো থেকে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়। ঠিক আছে, তো তোমার অনবীকরণযোগ্য শক্তির বিকল্প হিসাবে যে সব শক্তি আমরা ব্যবহার করব তাদের সেই ধরনের শক্তিগুলিকে বলা হয় অপ্রচলিত শক্তি বা অচিরাচরিত শক্তি বা নবীনকরণযোগ্য শক্তি। ঠিক আছে, এবার এই নবীনকরণযোগ্য শক্তির বৈশিষ্ট্য কীরকম হতে পারে? তো এই নবীনকরণযোগ্য বৈশিষ্ট্য যেগুলো দেখো, প্রথম হচ্ছে সহজলভ্য, মানে বাজারে সহজে পাওয়া যাবে, আর কম টাকা দিয়ে কিনতে হবে। দ্বিতীয় হচ্ছে বারবার ব্যবহার করা যাবে, যেমন জোয়ার ভাটার শক্তি, একবার জোয়ার আসলো আবার ভাটা হলো, এইটি 24 ঘন্টায় দুবার ঘটে, পার ডে প্রত্যেক দিন ঘটে। তো এই ধরনের শক্তি বারবার ব্যবহার করা যাবে। কি? অচিরাচরিত শক্তি, মানে কোনো দিন ফুরাবেই না, পৃথিবী শেষ হয়ে যাবে তারপরে ফুরাবে। এরপরে দেখো পরিবেশের দূষণ কম ঘটায়, মানে পরিবেশের দূষণ খুব কম পরিমাণ ঘটাবে, যেমন সৌরশক্তি পরিবেশে তো কোনো দূষণই ঘটায় না। জোয়ার ভাটার শক্তি পরিবেশের কোনো দূষণই ঘটায় না। বায়ু শক্তি পরিবেশের কোনো দূষণই ঘটায় না। এই ধরনের শক্তিগুলোকে আমাকে ব্যবহার করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে এটির শেষ হবে না। পঞ্চম নাম্বার, চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটি শেষ হবে না। আজকে যতটা ইউজ করলাম কালকে ফের সেম হয়ে গেল, এইরকম, মানে নবীনকরণযোগ্য, বারবার পুনরায় সার্কেলভাবে ব্যবহার করা যাবে। তো তারই বিকল্প রূপ, মানে অনবীনকরণযোগ্যই শক্তির মতো রূপ, কিন্তু এই শক্তিগুলো খুব মানে বেশি পরিমাণে এনার্জি পাওয়া যায় না বলে এই শক্তিগুলো আমরা ব্যবহার করি না, কিন্তু আমাদের এই শক্তিগুলো ব্যবহার করা খুবই প্রয়োজন। শক্তিগুলো ব্যবহার করলে আমাদের পরিবেশ দূষণ কম ঘটবে, আর ভবিষ্যতের প্রজন্মে এই যে অনবীনকরণযোগ্য যেগুলো শক্তি সেগুলো সঞ্চিত থাকবে। তো দেখো আমরা এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রথমে সৌরশক্তি কী। আমরা জানি কি সকল শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি, অর্থাৎ সূর্য থেকে আগত যে শক্তি তাকেই সৌরশক্তি বলে। সূর্য যদি না থাকতো গাছপালা জন্মাতো না, গাছপালা না জন্মালে আমরা জন্মাতাম না। আমাদের মানে একটা যে কন্টিনিউ প্রসেস, কার্বন ডাইঅক্সাইড আমরা ছাড়ছি, ওরা গ্রহণ করছে, ওরা অক্সিজেন ছাড়ছে, আমরা গ্রহণ করছি, এটসেট্রা, খাওয়া দাওয়া থেকে নিয়ে এটসেট্রা সব কিছু, সকল শক্তির উৎস হচ্ছে আমাদের এই সূর্য। সূর্য যদি না থাকতো পৃথিবীতে কোনো প্রাণী বসবাস হতো না। ঠিক আছে, এই হচ্ছে সৌরশক্তি। এবার এই সৌরশক্তির ব্যবহার কি? সৌরশক্তির অনেকগুলো ব্যবহার আছে, যেমন তোমার সোলার কুকার, সোলার হিটার, তারপরে হচ্ছে তোমার সৌরকোষ। এখানে আমি একটা স্ট্রাকচার আঁকিয়েছি, এটা হচ্ছে সোলার প্যানেল। এখানে যে থিওরি অনুযায়ী কাজ করে E = H নিউ। এই যে এই ঘটনাটা যে আবিষ্কার করেছিল 1905 সালে, কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী আইনস্টাইন। এটার জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, নোবেল প্রাইজ পেয়েছিলেন। বুঝতে পারলে কত দারুণ জিনিস? এই জিনিসটা আবিষ্কার করার জন্যই তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। কেন পেলেন? কারণ এখানে যে দেখতে পাচ্ছ একটা সোলার প্যানেল, এখানে যখনই আলো পড়ছে তখন এখানে ইলেকট্রনের প্রবাহের সৃষ্টি হচ্ছে, আর এই ইলেকট্রন প্রবাহের যখনই সৃষ্টি হবে তখন এখান থেকে আমরা সরাসরি বিদ্যুৎ পাবো, আর সরাসরি বিদ্যুৎটাকে আমরা বাল্ব জ্বালাতে, ফ্যান, লাইট ইত্যাদি চালাতে আমরা সাহায্য করবে। সোজাসুজি পেয়ে গেল, মানে পাওয়া যায় বিদ্যুৎ। একটা বিশাল একটা জিনিস আবিষ্কার করলো, এই আবিষ্কারের ফলেই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। অত দূরে যাচ্ছে না, অনেক গল্প আছে। তারপরে দেখো, তো এই সৌরশক্তির ব্যবহার অনেক ধরনের আছে, সেগুলো দেখবে বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে।
তার মধ্যে আমি মেন পয়েন্টগুলো বললাম। 1 নম্বর হচ্ছে তোমার সোলার লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। 2য় নাম্বার হচ্ছে তোমার সোলার হিটার ব্যবহার করে রান্নার কাজ তৈরি করা হয়। তারপরে আরও অনেক আছে, যেমন সোলার ফ্যান, সোলার মোবাইল চার্জিং, সোলার লাইট, অনেকগুলোর ব্যবহার আছে। এগুলো হচ্ছে নবীনকরণযোগ্য। সারাদিন আলো পড়বে আর সেটা আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং সেই বিদ্যুৎটা যে ব্যাটারিতে জমা হবে, চার্জিং হবে, তারপর সারা রাত লাইট জ্বলবে, ফ্যান জ্বলবে, এটসেট্রা। এগুলো ঘটনা, মানে এগুলো সুবিধা আমাদের। এগুলো তো কোনো পরিবেশ দূষণ নেই, কিছু নেই। তারপরে হচ্ছে তোমার বায়ুশক্তি। এখানে একটা দেখো টারবাইন লাগানো আছে। রাজস্থানে যেহেতু প্রচুর ঝড় হয়, সেখানে এরকম বিশাল বড় উঁচু উঁচু টারবাইন লাগানো থাকে। এখানে বায়ুপ্রবাহ যখনই হয় তখন এই ফ্যানটা রোটেট করতে থাকে, মানে ঘুরতে থাকে। আর এই ঘোরার ফলে এখানে টারবাইন লাগানো থাকে। এই টারবাইন থেকে আমরা সোজাসুজি বিদ্যুৎ পাই। আর সেই বিদ্যুৎ কোনো কলকারখানা, তারপরে তোমার কোনো শহরের বিদ্যুতের সরবরাহ, অনেক জায়গায় কাজে লাগানো হয়। দ্বিতীয় হচ্ছে এই সোলার, মানে এই ফ্যান লাগিয়ে তোমার যে কোনো যন্ত্র চালানো যাবে, যেমন পাম্প, জল তোলার পাম্প, তোমার আটা পিসার মেশিন ইত্যাদি। এগুলো এই বায়ু শক্তিকে কাজে লাগিয়ে আমরা করতে পারি। তাহলে বায়ু শক্তি হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে দেখো, তৃতীয় ভূতাপ শক্তি। ইম্পর্টেন্ট, ভূতাপ শক্তি এবং তার ব্যবহার। এখানে আমি একটা স্ট্রাকচার এঁকেছি, দেখো। আমরা জানি পৃথিবীর কেন্দ্রে প্রচুর পরিমাণে তাপ আছে। এত তাপ প্রায় 6000 ডিগ্রির কাছাকাছি, 3000 থেকে শুরু করে 6000 ডিগ্রির কাছাকাছি। সেই তাপ কোনো একটা পাইপ গর্ত করে ঢুকিয়ে সেই পাইপের মধ্যে তাপটাকে কাজে লাগিয়ে এখানে স্টিম তৈরি হয়। আর সেই স্টিম যে তোমার এই টারবাইনে লাগে। এই টারবাইন যখনই ঘুরতে শুরু করে তখন এখানে জেনারেটর ঘুরতে শুরু করে। আর জেনারেটর ঘুরতে শুরু করলেই আমরা সেখান থেকে বিদ্যুৎ পাই। আর সেই বিদ্যুৎটা বাড়ি, কোনো কলকারখানা, অনেক জায়গায় কাজে লাগানো যায়। তো এই হচ্ছে তোমার ভূতাপ শক্তির ব্যবহার। আরও কি করা যায়, ভূতাপ শক্তিকে ব্যবহার করে তোমার রান্নার কাজেও ব্যবহার করা যেতে পারে। আর চতুর্থ নাম্বার হচ্ছে জোয়ার ভাটার শক্তি। জোয়ার ভাটার শক্তি কি? জোয়ার ভাটার শক্তি হচ্ছে, আমরা জানি পৃথিবী এবং সূর্যের, বা সূর্য এবং চাঁদের টানে, বা পৃথিবীর সূর্যের টানে, পৃথিবী এবং চাঁদের টানে জলের উচ্ছ্বাস আসে একবার ভাটা আসে একবার, মানে জোয়ার আসে একবার ভাটা আসে। তো ড্যামের মাধ্যমে জলকে জম রেখে সেই জলটাকে আবার টারবাইনের মাধ্যমে ঘুরিয়ে, মানে টারবাইনের মাধ্যমে জলটাকে ছেড়ে টারবাইন ঘুরিয়ে সেখানে প্রচুর পরিমাণ বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। আর সেই বিদ্যুৎ কাজে লাগিয়ে আমরা শহর, এলাকা, কলকারখানা ইত্যাদি জায়গায় কাজে লাগাই। ঠিক আছে, জোয়ার ভাটার শক্তি। তো আমি যতগুলো শক্তি বললাম সবগুলো শক্তিই কিন্তু নবীনকরণযোগ্য শক্তি, বারবার এটাকে ইউজ করা যায়। আর এই শক্তিগুলো ব্যবহার করলে আমাদের পরিবেশের কোনো ক্ষতি হয় না, একদম ক্ষতির পরিমাণ 0%, কোনো ক্ষতি হয় না। ঠিক আছে, তো তারপর হচ্ছে বায়োগ্যাস। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, বায়োগ্যাস খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো বায়োগ্যাস কাকে বলে? বায়োগ্যাস হচ্ছে শাক, সবজি ইত্যাদির ছোবড়া, কাঠ, পাতা, গোবর ইত্যাদি, এগুলোকে যে বায়ুশক্তি আগে, তারপর বায়োগ্যাস পরে। বায়ুশক্তি আগে। বায়ুশক্তি হচ্ছে যেমন কাঠ, পাতা, তারপরে তুষার, গোবর ইত্যাদিকে পুড়িয়ে যে শক্তি পাওয়া যায় তাকে বলা হয় তোমার জ্বালানি বা বায়োমাস। এবার দেখো এই বায়োমাস
বায়োমাসকে যদি আমরা পুড়াই, কাঠকে যদি পুড়াই, তাহলে এই কাঠ থেকে যে এনার্জি পাওয়া যায় 16 কেজি জুল পার 16 কেজি জুল পার গ্রাম, কেজি জুল পার গ্রাম, এতটুকু এনার্জি পাওয়া যায়। আর এখানে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, পরিবেশের জন্য দূষণকারী যে পদার্থ, সেই পদার্থগুলো কিন্তু উৎপন্ন হয় কিসে? এই বায়োমাস বা তোমার জ্বালানি, বায়োমাস, ঠিক আছে, বায়োমাস মানে যেগুলো কাঠ, আমরা এক কথায় উনুনে যে রান্না করা হয় সেগুলো বায়োমাস দিয়েই রান্না করা হয়। আর সেই বায়োমাস আমাদের পরিবেশের প্রচুর ক্ষতি করে। সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন ধরনের গ্যাস বেরোয়, সেগুলো পরিবেশের পক্ষে প্রচুর ক্ষতিকারক পদার্থ। এবার আসি আমরা বায়োগ্যাস। বায়োগ্যাস কি? বায়োগ্যাস হচ্ছে এরকম একটা ট্যাঙ্ক তৈরি করা থাকে মাটির নিচে, এরকম ট্যাঙ্ক তৈরি করা থাকে, আর এইরকম একটা এখানে পাইপ লাগিয়ে উনুনে পাঠানো হয়, চুলাতে। আর এখানে একটা ছোট্ট করে গর্ত করা থাকে, যেটার সাহায্যে বর্জ্য পদার্থ বেরোয়। আর এখানে একটা ছোট্ট করে গর্ত করা থাকে, যেটা সোজাসুজি এখান থেকে এসে এটাতে প্রবেশ করে। মানে এখানে তোমার গোবর জল ইত্যাদি, পচা সড়া শাক সবজি ইত্যাদি পচিয়ে এখানে জল দিয়ে ভিজিয়ে এর ভিতরে পাঠানো হয়। আর ভিতরে পাঠিয়ে এখানে গ্যাস তৈরি হয়। কি কি গ্যাস তৈরি হয়? এখানে প্রধানত মিথেন গ্যাস তৈরি হয়, CH4 মিথেন গ্যাস তৈরি হয়। ঠিক আছে, বুঝলে? তো মিথেন গ্যাসের পরিমাণ এখানে মোটামুটি 55 থেকে নিয়ে 60% মিথেন গ্যাস তৈরি হয়। আর কি গ্যাস তৈরি হয়? আর তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, খতরনাক একটা গ্যাস। এই কার্বন ডাইঅক্সাইড এখানে 35 থেকে 40% বা 44% তৈরি হয়। এটা 65 হবে, 65%, 55 থেকে 65% মিথেন তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, 35 থেকে 44% অবধি তৈরি হয়। আর কি তৈরি হয়? এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, এর পরিমাণ 0.1 থেকে নিয়ে 1%, 0.5 থেকে নিয়ে 1% হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এবং সামান্য পরিমাণে জলীয় বাষ্প তৈরি হয়। এই সবগুলো গ্যাস মিথেন, তারপরে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড বিশেষ করে আমাদের পরিবেশের ক্ষতি করে। আর এই পাইপের মাধ্যমে গ্যাস দিয়ে উনুনে মানে ওভেনে চালানো হয়, আর ওভেনে পাঠানো হয়, আর ওভেন থেকে তখন রান্না পাকা সব কিছু হয়। তো এই গ্যাসের সাহায্যে ঘরের বাতিও জ্বালানো হয় এবং তোমার রান্নার কাজে ব্যবহার করা হয়। এখন বর্তমানে বিশ্বে এই ব্যবহারটা প্রচলিত চলছে আবার নতুন করে, কিন্তু প্রাচীন বা আগের যুগে এই যে বায়োগ্যাসের পুরো প্রসেসটা আগে খুব ব্যবহার হতো গ্রামে এলাকায়, এখন কিন্তু এটার ব্যবহার হচ্ছে না। ঠিক আছে, এবার আসি জৈব শক্তি কাকে বলে। গ্রাম অঞ্চলে গোবর পচিয়ে বায়োগ্যাস পাওয়া যায়, তাকে গোবর গ্যাস বলে। আর এটি গৃহস্থলীর কাজে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় বলে এই শক্তিকে বলা হয় জৈব শক্তি। এই শক্তিকে আবার বলে থাকা হয় জৈব শক্তি। বুঝলে? তো আশা করি ভালো লেগেছে। তাহলে আজকে আমরা কি পড়লাম? অচিরাচরিত শক্তি এবং প্রচলিত শক্তি কি পড়লাম, আর পড়লাম বৈশিষ্ট্য তার আর বিকল্প শক্তির ব্যবহার, যেমন
সৌরশক্তির ব্যবহার, বায়ু শক্তি ও তার ব্যবহার, ভূতাপ শক্তি তার ব্যবহার পড়লাম, জোয়ার ভাটার শক্তি বললাম, বায়োমাস কি, বায়ুশক্তি কি, তারপরে আমরা পড়লাম বায়োগ্যাস কি, বায়োগ্যাস কোথায় ব্যবহার করা হয়, আর পড়লাম বায়োগ্যাসে কি কি পরিমাণ থাকে। এই যে পয়েন্টটি করালাম, এই পয়েন্টটি খুব ইম্পর্টেন্ট। মিথেনের পরিমাণ 55 থেকে 65% থাকে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 35 থেকে 44% থাকে, হাইড্রোজেনের পরিমাণ থেকে 0.5 থেকে 1%। ঠিক আছে, হ্যাভ আ নাইস ডে। পারলে তোমরা আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও, তাহলে আর ভালো লাগবে ভিডিও করাতে। ঠিক আছে, হ্যাভ আ নাইস ডে, ভালো থাকো, গুড।